তাহলে এখন now we shall discuss about the powers of magistrate. ম্যাজিস্ট্রেটদের পাওয়ার নিয়ে আমরা আলোচনা করব। Power of judicial magistrate. Powers of judicial magistrate দেওয়া হয়েছে under section 32 of the Code of Criminal Procedure. এখানে পাওয়ারটা দেওয়া হয়েছে, এদের সোর্স অফ পাওয়ারটা মেইনলি বলা হয়েছে। এক নম্বরে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস যিনি হবেন, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস কারা? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে তিনটা কোড, দ্যাট ইজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এসএসএম কোড এবং সিজিএম কোড। এই তিনটে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসি, মেট্রো ম্যাজিস্ট্রেসিতে তিন ধরনের আদালতে হলো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বলে গণ্য হয়। তাহলে এই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যাদের কথা আমরা বলতেছি, দে হ্যাভ পাওয়ার টু অ্যাওয়ার্ড পানিশমেন্ট অফ ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম অফ 5 years। তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটরা দিতে পারবে 5 years। স্যার একটু নেটটা দুর্বল, শোনা যাচ্ছে না। কাদেরকে বলা হচ্ছে? তিনজন স্যার, একটু আরেকবার যদি বলতেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড, এসসিজিএম কোড এবং সিজিএম কোড, এরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বলে গণ্য হয়। আর মেট্রো ম্যাজিস্ট্রেসিতে তিনটা আদালত আমরা দেখতে পেয়েছি, সেখানে সিএমএম কোড, এসসিজিএম, এসসিএমএম কোড এবং এমএম কোড, এই তিন ধরনের কোডে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বলে গণ্য হয়। আচ্ছা আচ্ছা। এদের সকলে পাওয়ার হলো ইমপ্রিজনমেন্ট, 5 years ইমপ্রিজনমেন্ট, আর হলো 10,000 টাকা ফাইন। এই পাওয়ারটা হোল্ড করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আর সেকেন্ড ক্লাস কি বলে, সেকেন্ড ক্লাস যে ম্যাজিস্ট্রেট আমরা প্রচলিত অর্থে দেখতে পাই, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, যেটাকে আমরা বলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে জুনিয়র মানে কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটাকে আমরা বলি, কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এদের পাওয়ার হলো 3 years ইমপ্রিজনমেন্ট, আর হলো 5,000 টাকা ফাইন। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যেটা বলতেছি আমরা, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের হলো 2 years ইমপ্রিজনমেন্ট, আর হলো 2,000 টাকা ফাইন। প্র্যাকটিক্যালি থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বলে বাংলাদেশে এখন কোনো ম্যাজিস্ট্রেট কোড নেই। এদের এই হলো অর্ডিনারি পাওয়ার এটা। আবার সেকশন 29-এ বলা হয়েছে, 29C-তে এখানে বলা হয়েছে যদি এই ম্যাজিস্ট্রেট তাদের স্পেশালি ইম্পাওয়ার করা যাবে, স্পেশালি ইম্পাওয়ার যদি করা হয় তাহলে সেক্ষেত্রে স্পেশালি ইম্পাওয়ার্ড ম্যাজিস্ট্রেট, স্পেশালি ইম্পাওয়ার্ড ম্যাজিস্ট্রেট যদি হয় তাহলে এক নম্বরে সিজেএম অথবা সিএমএম, এরা কি করতে পারবে? যে কোনো ধরনের মামলার বিচার করতে পারবে, ক্যান ট্রায়াল
can try any kinds of offense except offense punishable with death. মৃত্যু ব্যতীত যে কোনো ধরনের অফেন্স তারা বিচার করতে পারবে, স্পেশালি ইম্পাওয়ার্ড হলে 29C তে। আর ACJM অথবা ACMM or SJMMM can try any offense except offense punishable with death, life imprisonment for life, and offense punishable with imprisonment over 10 years. এই যে 29C তে সরকার যদি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে কাউকে স্পেশালি ইম্পাওয়ার্ড করে, যে সেক্ষেত্রে আমরা ট্রাই শব্দটি ইউজ করছি, তারা যে কোনো ধরনের অফেন্সের বিচার করতে পারবে, সিজিএম এবং সিএমএম যদি করে, তাহলে তারা সর্বোচ্চ পানিশমেন্ট দিতে পারবে 7 years, মে পানিশ উইথ 7 years imprisonment. এটা করতে পারবে তারা। ঠিক একইভাবে এরাও এই দুই কোর্ট মানে এসসিজিএম বা এসিএমএম অথবা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরাও 7 years imprisonment দিতে পারবে। ইমপ্রিজনমেন্ট দিতে পারবে। এই দেওয়ার ক্ষমতাটা কোথায় দেওয়া আছে? আন্ডার সেকশন 33A তে। তাহলে এইভাবে মনে রাখবেন, if a magistrate is especially empowered under section 29C, they may award 7 years imprisonment under section 33A তে। এখানে এই পাওয়ারগুলো দেওয়া আছে। আর পাওয়ারটা কিভাবে দিতে হয় এটা 39 সেকশন 39 এ আছে, সিআরপিসির সেকশন 39। স্যার একটু বোর্ডটা একটু যদি একটু বাকি ছিল স্যার। ও ঠিক আছে, ওই বোর্ডটা দেখাই, এটা লিখে নেন তাহলে। হ্যাঁ স্যার বেশিক্ষণ লাগবে না, 1 মিনিট স্যার। তাহলে স্পেশালি ইম্পাওয়ার্ড হলে তারা এই 7 years imprisonment দেবে। একবার তো আমার সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির 2 জন লয়ার টিচার বিরাট তর্ক ধরে বসলো যে ম্যাজিস্ট্রেটরা 10 years imprisonment দিতে পারবে। আমি ভাবলাম যে এতদিন ম্যাজিস্ট্রেসি করলাম, এটা কি সব পানিতে গেল কিনা, এত ভুল বললাম, জানলাম। ওরা তো বেড ধরে বসলো আমার সঙ্গে। আমি বললাম তাহলে বইটা আনে। তারা এই যে 10 years imprisonment যেটা, এটার কথা বলতেছিল। এটা তো হলো যে 10 বছরের অধিক সাজা হয় এমন অপরাধের বিচার করতে পারবে, কিন্তু তারা ভেবেছিল এইটা। তখন আমি বললাম যে এই যে 3 বার থেকে জুডিশিয়ারি পরীক্ষায় ফেল করেন, এগুলো হলো কারণ, হয়তো পড়ে ভালো বোঝেন নাই। তারপরে আমাদের মতো বাংলা পড়ছিল বোধ স্যার। হ্যাঁ আমাদের মতো বাংলায় পড়ছিল বোধ। রাইট। স্যার আমি তো বাংলায় পড়ছি স্যার। স্যার না করছে না বাংলায় পড়ার জন্য। আর শুনেন ইতিহাসটা। তারপরে তারা দুইজনে খুব করে ধরলো আমার কাছে পড়বে, আমি যত টাকা চাই তত টাকা দিয়ে পড়বে। হ্যাঁ,
তো যাই হোক, পরে একটা এগ্রিমেন্টে আসলাম আমরা, আমি পড়াইলাম, ওই টিচার একজন সহকারী জাজ হয়েছে, আর মেয়েটা সহকারী জাজ হইতে পারে নাই, বাট সে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে কোয়ালিফাই করছে। স্যার তারপরে তো মানুষ হয়েছে স্যার। হ্যাঁ, ওরা মনের মাধুরী মিশিয়ে ইংলিশ লেখে, বুঝতে পারছেন? কিন্তু লয়ের জায়গায় তো মনের মাধুরী মিশিয়ে ইংলিশ লেখার কোনো সুযোগ নাই, কারণ বেশিরভাগ খাতাগুলো দেখে হলো লয়ের খাতাগুলোতে স্পেশালি জাস্টিস মহোদয়রা দেখেন। তো এখানে যদি অ্যাপ্রুভালের জায়গায় যদি মানে কি কনফার্মেশনের জায়গায় অ্যাপ্রুভাল লেখে, তাহলে জাস্টিস মহোদয়রা ভুল ধরবে। অর্থাৎ লিটারেলি কিন্তু একই ধরনের মিনিং, অনুমোদন বোঝাচ্ছে, কিন্তু লয়ের টার্মটা হলো কনফার্মেশন। যদি ইফ এনি কোর্ট অফ session judge passes any sentence of death penalty, then it is to be submitted to the High Court Division for confirmation. এই কনফার্মেশনের জায়গাটায় যদি আপনি অ্যাপ্রুভাল লেখেন, তাহলে শেষ আপনার উত্তর। ডেথ কনফার্মেশন। স্যার এখন স্যার আমি স্যার এখনো ক্লিয়ার হইলাম না স্যার, এই যে সিজিএম সাহেব বিচার করতে পারবে কিন্তু সাজা দিতে পারবে না 7 বছরের বেশি, তাইলে স্যার বিচারটা কিরকম হইলো স্যার? বিচারটা কিরকম হলে আমি বলি, এবার ক্লিয়ার হবে, বুঝছেন? জি স্যার বলেন স্যার। জাজমেন্ট লিখবেন, জি স্যার বলেন স্যার। লেখার সময় যদি উনি মনে করেন যে এটা সাজা বেশি হওয়া উচিত, উনি নথিটা আবার সেশন জাজের কাছে পাঠিয়ে দেবেন। আচ্ছা, উনি তাহলে স্যার একটা বিচার স্যার তাহলে দুইবার হইলো স্যার, দুইবার হবে স্যার? না, দুইবার না। উনি মনে করেন চার্জ ফ্রেম করছেন, এভিডেন্স রেকর্ড করছেন, আপনার আর্গুমেন্টস শুনছেন, শোনার পর তার মনে হয়েছে যে ইট মে ইনভলভস পানিশমেন্ট মোর দ্যান মাই পাওয়ার, তখন উনি নথিটা সেশন জাজের কাছে পাঠাবে। জাজমেন্ট একটাই হবে, একবারই বিচার হবে, দুইবার না। এইবার ক্লিয়ার হইছে স্যার, এইবার ক্লিয়ার হইছে না কিন্তু স্যার তিনি আবার যিনি রায়টা লিখবেন, কে লিখবে? সেশন জাজ লিখবে? হ্যাঁ, সেশন জাজ লিখবেন, নথি তো পাঠিয়ে দেওয়া হলো। উনি কি আবার সাক্ষী প্রমাণ নেবে স্যার, আর্গুমেন্ট শুনবে? না, উনি চাইলে আপনারা যদি নতুন কিছু দিতে চান, না হলে ওইটার উপরে তিনি জাস্ট সিম্পলি জাজমেন্ট লিখবেন। এটা কি ফেয়ার ট্রায়াল এনশিওর হয় এভাবে? হ্যাঁ, কারণ আপনি তো সব সুযোগ এখানে পেয়েছেন, আপনার তো আপনার মক্কেলের মানে প্রেজুডিস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আপনি তো এখানে যারা জবানবন্দি করছেন, আর্গুমেন্ট করছেন, এট বেস্ট আর্গুমেন্টটা চাইতে পারেন আপনি ওইখানে গিয়ে, যে স্যার আপনি আর্গুমেন্টস লিখবেন, উই ক্যান হেল্প ইউ বাই সাবমিটিং দ্য আর্গুমেন্টস বিফোর ইউ। আচ্ছা, আমি এটাতে খুব একটা স্যাটিসফাইড হতে পারলাম না স্যার। একটা ট্রায়ালে একজন জাজ করবে, আবার সেন্টেন্সটা আরেকজন দিবে, এটা আমার কাছে ফেয়ার জাস্টিস মনে হয় না স্যার। কারণ আমি ইংল্যান্ডে স্যার ক্রাউন কোর্টে অ্যাপিয়ার করেছি, আমাদের দেশে তো কোনো সেন্টেন্সিং গাইডলাইন নাই। যখন সেন্টেন্সটা পাস করবে, যখন উনি কনভিক্টেড করে দিল একটা অ্যাকিউজকে, তারপর ওনার কাউন্সিলকে বলে নাও ইউ স্টার্ট গিভিং দ্য সাবমিশন ইন রেসপেক্ট অফ দ্য সেন্টেন্স পার্ট। তখন ডিফেন্স কাউন্সিল শুধুমাত্র সেন্টেন্সিং এর উপর সাবমিশন রাখে, ল পয়েন্ট এন্ড ফ্যাকচুয়াল পয়েন্ট। যদি 10 বছর হয়, সে বলে যে সে চেষ্টা করে তার ক্লায়েন্টের জন্য যত কম সংখ্যক সেন্টেন্স যেন এনশিওর হয়, রিডিউস করার জন্য। এটা স্যার ফল্টি প্রসিডিওর, কারণ সে ট্রাই করবে, একটা পাস করে দিল, বল পাসিং করে দিল, তো জুডিশিয়াল যিনি সেশন জাজ, উনি তো প্রসিডিংসটাই ইনভলভ হলেন না, উনি শুধু সেন্টেন্স লিখলেন, তাহলে তার কি লাভ হলো স্যার? না, উনি আর্গুমেন্টটা শোনেন, এইভাবে আছে আমাদের দেশের প্রচলন। এটা আমরাও করছি, ম্যাজিস্ট্রেট হিসাবে বিচার করতে গিয়ে দেখেছি যে এটার বেশি পানিশমেন্ট হতে পারে, তখন সেশন জাজের কাছে আমরা নথিটা পাঠিয়ে দিয়েছি। কিন্তু আপনি তো স্যার এটা অ্যাকিউটালও দিতে পারতেন, আপনি যদি ট্রাই করতেন। হ্যাঁ, আমি তো ট্রাই করছি, আমি তো পুরো এভিডেন্স রেকর্ড করছি, 342 করছি, এভরিথিং করছি। হ্যাঁ, এটা আপনি মানে লজিক্যালি একটু কারেক্ট, এই কারণে যে আপনি এট দ্য টাইম অফ রাইটিং মানে কি বলবো যে এভিডেন্স, you had the opportunity to see the demeanor of the witnesses. Absolutely sir, এটাই বলতে চাচ্ছিলাম আমি স্যার, এটাই বলতে চাচ্ছিলাম। যেমন ধরেন আজকে আমি একটা মামলা রেকর্ড করতেছিলাম, তিনি সাক্ষ্য দেওয়ার সময় বললেন কি যে আমি তেমন কিছু জানি না। আবার যখন জেরার সময় লিডিং কোশ্চেন করা হলো যে মেয়েটা মৃগী রোগে মারা গেছে, মেয়েটা মৃগী রোগে মারা গেছে না, উনি মাতা বললেন জি। মেয়েটা পুকুরে পড়ে মারা গেছে না, বলে জি। আবার এক কলম বাড়াই বললেন তখন আবার যে গোসল করতে নেমে পুকুরে মারা গেছে। হ্যাঁ, তখন আমি তাকে জেরা করা শুরু করলাম, জেরা করে এবং আমি একটা ডিমিনার নোট করছি যে হি সিমস টু বি এ অ্যাবনরমাল। এক্স্যাক্টলি স্যার, আপনি এটা পুরোটাই নোটিস করতেছেন আপনার এই প্রসিডিংসটা। হ্যাঁ,
এটা যা however তাহলে এখন আসেন আমরা আহ, স্যার এইগুলো একটা আমাদের উদাহরণ কি স্যার একটা কি উদাহরণ দিবেন যে সেকশন 29 সি তে আমাদের কোন কোন ক্ষেত্রে এমপাওয়ারমেন্টটা দেওয়া হয়, একটা উদাহরণ যদি দিতেন স্যার। এই যে মানে এম্পাওয়ারমেন্টটা দেওয়া হয় কখনো কখনো যে ম্যাজিস্ট্রেট কোর্টে ইয়া হয় যে মানে সেশন জাজ কোর্টের মামলার সংখ্যা খুব বেড়ে গেলে তখন জি। সরকার এই কিছু এম্পাওয়ারমেন্ট দেয়, স্পেশাল জিও করে ম্যাজিস্ট্রেটদের বলে যে তোমরা এগুলো ট্রাই করো। আচ্ছা। ট্রাই করলে অর্থাৎ যে কম পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটা ইমপ্লাইড একটা সাজেশন থাকে এ ও ধরনের ক্ষেত্রে। রাইট স্যার, রাইট স্যার। এটা কি স্যার একটা অল্প সময়ের জন্য এই পাওয়ারটা দেওয়া হয় নাকি এটা লম্বা সময়ের জন্য দেওয়া হয়, এটা কোনো টাইমিং নাই? না, এটা টাইমিং নাই, ওকে, এটা মাঝে মধ্যে দেওয়া হয়। ওকে স্যার, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। ওকে। স্যার স্যার এই এম্পাওয়ারমেন্টটা কি স্যার প্রতিটা মামলায় দিতে হবে নাকি স্যার ওনার এই এম্পাওয়ারমেন্টটা থাকলেই হবে স্যার? না, ওনার এম্পাওয়ারমেন্টে থাকলে হবে, প্রতিটা মামলায় না। প্রতিটা মামলায় না? না, জি এই যে স্যার। আমি কারণ এম্পাওয়ারমেন্টটা আপনাদের দেখাচ্ছি, সেকশনটা আমি দেখাচ্ছি, সেদিন আপনি এই প্রশ্নটা উল্লেখ করছিলেন, তো আমার মনে ছিল না সেকশনটা। সেকশন 39 আমি আমি শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখেন একটু। জি স্যার, কারণ স্যার নথিটা তো পাঠাবে আমলি আদালত থেকে সিজিএম সাহেবের কাছে নথিটা পাঠায় স্যার, আর যেটা স্যার সেশন ট্রায়াল সেটা সেশন কোর্টে পাঠায়। নাসিরুল, আপনার প্রশ্নটা আমি ভাই বুঝতে পারিনি। আপনি বলছেন সিআরপিসি তে একিউজড কে প্রভিশনের বেনিফিট কোথায় দেখা যায়? ঠিক, প্রভিশন বলতে কি বোঝাচ্ছেন? বেনিফিট কোথায় দেখা যায়? বাংলাটা ভালো বোঝা গেল না, আপনি ক্লিয়ার সুন্দর করে লেখেন, আমি উত্তর দিচ্ছি। তার আগে আমরা এই স্ক্রিনশটটা দেখে আসি। এই সেকশন 39টা আমি শেয়ার করে দিয়েছি, এই দেখেন, পাওয়ারস অফ কোর্টস, কনফার্মেন্ট, এই যে অর্পণ, continuance and cancellation of powers. Section 39, is a mode of conferring powers দেওয়া হয়েছে। In conferring powers under this code, the government may by order empower person especially by name. আদালত ভালো করে খেয়াল করেন, by name, জি স্যার। ম্যাজিস্ট্রেটের by name হতে পারে, or in virtue of their office, শুধুমাত্র অফিস বলতে সিজিএম অফিস বা সিজিএম কোর্ট, হ্যাঁ, অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এইভাবে by virtue of their office, or classes of officials generally by their official titles, অথবা এক অর্ডার করে দিতে পারে যে প্রথম শ্রেণীর সকল ম্যাজিস্ট্রেট দেশে এই অপরাধগুলোর বিচার করতে পারে, এরকম। আবার কিভাবে লিখতে হবে? এভরি সাচ অর্ডার শ্যাল টেক ইফেক্ট ফ্রম দ্য ডেট অন হুইচ ইট ইজ কমিউনিকেটেড টু দ্য পারসন হু এম্পাওয়ার্ড। যাকে এম্পাওয়ার করা হলো তার কাছে চিঠিটা যখন যাবে, তিনি সিন করবেন, তখন তিনি এটা অথরাইজ করবেন এই বিচারটা করার। তাহলে বাই নেমে দিতে পারে, অথবা বাই অফিস দিতে পারে, ইন ভার্চু অফ দেয়ার অফিস দিতে পারে, অথবা জেনারেল অর্ডারে দিতে পারে, এইভাবে কনফার্মেশন হবে। তো এখন যখন 326-এর মোকদ্দমাগুলো এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করবে, বা আপনারা যেখানে দেখতেছেন, আমি সোহাগের কাছেও শুনেছি যে নরসিংদীতে এটা হচ্ছে, আপনার কাছে শুনি যে ওইখানেও হচ্ছে, হ্যাঁ, আমাদের জামালপুরেও হচ্ছে, কিন্তু আইনজীবীরা এই প্রশ্নটা উত্থাপন করে না যে সিআরপিসি সেকেন্ড শিডিউলের 8ম কলামে লেখা আছে বটে, কিন্তু আপনার এম্পাওয়ারমেন্টটা কোথায়? সেকশন 39-এর মতো করে দেখাতে হবে, তাহলে আপনি এটা ফল পাবেন। তাইলে কি স্যার আমার নথিটাতে আমি যখন একটা মামলায় 306 এর ট্রায়াল স্যার সিজিএম কোর্টে হচ্ছে, তখন কি নথিতে উনি একটা আদেশে একটা নোট লিখবে যে এই মামলা করার জন্য উনি এম্পাওয়ারমেন্ট এত স্মারক মূল্যে বা এত তারিখের এই জেনারেল চিঠি কোন মূল্যে একটা অর্ডার, জেনারেল কোন অর্ডার অথবা স্পেসিফিক কোন অর্ডার থাকবে কিনা স্যার? থাকবে কিনা স্যার? হ্যাঁ, তাকে থাকা উচিত। আপনি যদি আপত্তি উত্থাপন করেন যে স্যার ইউ ডোন্ট হ্যাভ পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার টু ট্রাই দিস সর্ট অফ অফেন্সেস, হ্যাঁ, অথবা থাকলে স্যার আদালতে এটা তল্লাশি করে দেখতে পারেন যে কোনো জেনারেল অর্ডার আছে কিনা, অথবা ইন ভার্চু অফ অফিস কোনো অর্ডার আছে, অর্থাৎ গভর্নমেন্ট জিও আছে কিনা, এইভাবে বলবেন যে এটা করার গভর্নমেন্ট জিও আছে কিনা। জিওটা 3 ভাবে হতে পারে, বাই নেম হতে পারে, বাই ইন ভার্চু অফ অফিস হতে পারে, আর বাই জেনারেল অর্ডার হতে পারে। এইটা আপনি দেখতে চাইতে পারেন, না হলে আপনি ইয়া করে দিতে পারেন, রিভিশন করে দিতে পারেন। স্যার এটা তো এটা তো স্যার রেলেভেন্ট সেকশন 39 এ আছে স্যার শুধু, তাই না? হ্যাঁ, ওকে স্যার।
এই যে এখন ওই যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেন না, অনেক সময় আপনারা দেখেন, অথবা সিনিয়র সহকারী জাজের পাওয়ার দেয়। তো সিভিলটার দিকে আমরা গেলাম না, ক্রিমিনাল দিকে যদি থাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেয়। এইটা দেয় এই যে সেকশন 40 অনুযায়ী, যে whenever any person holding an office in the service of the government who has been invested with any powers under this code throughout any local area is appointed to an equal or higher office, is a senior judicial power দিল, higher office of the same nature, একই বিচারিক কাজ করার জন্য, within a like area, he shall, unless the government otherwise directs or has otherwise directed, exercise the same powers in the local area in which he is so appointed. এই যে পাওয়ার যে দেওয়া হয় এটা এই ধরনের পাওয়ার, সিনিয়র পাওয়ার। কিন্তু আইনজীবীরা এই সেকশনগুলো রেফারেন্স দিয়ে সুন্দর করে বলে না, সেটা হলো প্রবলেম। এই পাওয়ারটা কে দেয়, সিনিয়র পাওয়ারটা? এটা গভর্নমেন্ট দেবে, গভর্নমেন্ট, অর্থাৎ ল মিনিস্ট্রি থেকে ইস্যু হবে উইথ দ্য কনসালটেশন অফ হাইকোর্ট ডিভিশন। এটা ওনার কোনো প্রমোশন না স্যার? না না, নেভার, উনি কোনো আর্থিক বেনিফিট পাবেন না। তাহলে এটা মুছে দিচ্ছি আমি। জি স্যার। এখন আমরা দেখব পাওয়ারস অফ কোর্ট অফ সেশন। কোর্ট অফ সেশন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কোর্ট অফ সেশন বলতে আমরা তিন ধরনের আদালতকে বোঝাবো। একটা হলো কোর্ট অফ সেশন জাজ, যখন আমরা ব্যক্তিকে বোঝাবো তখন আমরা এসটা যোগ করবো সেশনের সঙ্গে, এটা প্রায় ক্ষেত্রে বিভিন্ন জনেই ভুল করে থাকে। অথবা মেট্রো সেশন জাজ। এই যারা সেশন জাজ বলে গণ্য হবে তাদের আন্ডার সেকশন 31 of the Code of Criminal Procedure, তাদের পাওয়ার থাকবে, a session judge may passes any sentence, may pass any sentence recognized by law and if any session judge passes any sentence of death penalty, it is to be submitted for confirmation to the High Court Division. তাহলে সেকশন 31 এর বিধান অনুসারে একজন সেশন জাজ মে পাসেস এনি সেন্টেন্স রিকগনাইজড বাই ল। তাহলে এখন আমরা যদি এইটা একটু ব্যাখ্যা করি, এনি সেন্টেন্স রিকগনাইজড বাই ল, তাহলে আমাদের দেশে কোন সেন্টেন্স গুলো স্বীকৃত আছে? তাহলে as per section 53 of the Penal Code 1860, there are 5 types of sentences. These 5 types of sentence are recognized by the law. সেগুলো কি? একটা হলো ডেথ পেনাল্টি, ডেথ সেন্টেন্স, তারপর হলো imprisonment for life, imprisonment, এটা আবার দুই ধরনের, একটা হলো সিম্পল আর একটা হলো rigorous. D,
একটা হলো ফাইন ই ফর ফিচার। তাহলে ডেথ পেনাল্টি, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, imprisonment, fine, forfeiture. So these 5 types of punishment are recognized by law. তাহলে একজন session judge may pass any kinds of sentence recognized by law. তাহলে as per provision of under section 53 of the penal code. এটা অনুযায়ী এটাকে বলা হচ্ছে পানিশমেন্ট রিকগনাইজড বাই ল। তাহলে আপনারা জানেন ডেথ সেন্টেন্স ইনফোর্স করা হয় বাই হ্যাঙ্গিং আ পারসন বাই নেক আনটিল দ্য ডেথ ইজ কনফার্ম as per provision of section 368 of the CRPC. আর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ এটা হলো আনটিল ডেথ অথবা লাস্ট ব্রিথ অফ দ্য ব্রিথ অফ দ্য প্রিজনার। আর যদি এটার অনেক মিসকনসেপশন আছে, আবার কিন্তু মিসকনসেপশনটাই এখন প্রিভেইল করতেছে আমাদের দেশে। আচ্ছা, যাই হোক, তারপরে ইমপ্রিজনমেন্ট এটা হলো কারাদণ্ড। এটা ইনফোর্স করা হয় বাই কনফাইনিং দ্য বডি অফ দ্য কনভিক্ট and within the 4 walls, কোনো কারাপ্রকোষ্ঠে আবদ্ধ রেখে এইটা কার্যকরী করা হয়। ফাইনটা কার্যকরী করা হয় বাই কজিং ইকোনমিক লস অফ দ্য কনভিক্ট। আর ফরফিচার এটাও মানে করা হয় মানে বাই ফরফিটিং দ্য property right, by forfeiting the property right in favor of the government. অর্থাৎ কনভিক্টের যদি কোনো প্রপার্টি রাইট থাকে, সেই প্রপার্টি রাইট থেকে গভর্নমেন্ট বরাবর ফরফিট করা হয়। এইভাবে এই 5টা সেন্টেন্স কার্যকরী করা হয়। এরপরে আসেন কোর্ট অফ এডিশনাল সেশনস জাজ। ইনিও আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবে, তবে তিনি যদি ডেথ পেনাল্টি দেন তাহলে হাইকোর্ট ডিভিশনে কনফার্মেশন নিতে হবে। এটা কোর্ট অফ জয়েন্ট সেশন জাজ, ইনি কি করতে পারবেন? মে পাস এনি সেন্টেন্স recognized by law, but if pass any sentence of imprisonment not exceeding 10 years, তিনি যে কোনো ধরনের পানিশমেন্ট দিতে পারবেন, তবে তিনি যদি ইমপ্রিজনমেন্ট দেন সেটা 10 বছরের বেশি দিতে পারবেন না। 3 বছরের বেশি দিতে পারবেন না। তবে সেশন জাজ যদি স্পেশাল ট্রাইব্যুনাল হিসেবে কাজ করে, তখন কিন্তু তিনি আবার ডেথ পেনাল্টি দিতে পারবেন। এটা এক্সেপশন। তাহলে এই রিপোর্টটা সাবমিট করতে হয় 374 ধারার বিধান অনুযায়ী। if the session judge passes any sentence of death penalty, তাহলে for confirmation জন্য সাবমিট করতে হয় as per provision of section 374 of the CRPC। এইগুলো আমাদের powers of courts of session. Do you have any query over this? আর কোনো প্রশ্ন আছে এইগুলো সংক্রান্তে? স্যার, হাইকোর্ট ডিভিশনে শুধুমাত্র ডেথ পেনাল্টি কনফার্মেশনের জন্য পাঠানো হয়, আর তো কোনো কনফার্মেশনের সুযোগ নাই? না না। আর অন্যগুলো যায় ইন ফর্ম অফ আপিল, রিভিশন or miscellaneous petition,
জি ক্রিমিনাল মিসলিনিয়াস। এই ফর্মে যায়। আর স্যার যারা যে স্পেশাল জাজ হিসাবে বসে তাদের স্ট্যাটাসটা কি থাকে স্যার? স্পেশাল জাজ সেশন জাজ থেকে নিয়োগ হয়। মানে তাদের সমমর্যাদা, সেশন হ্যাঁ, জাজের র্যাঙ্ক এন্ড সমমর্যাদা। স্ট্যাটাস অফ সেশন জাজ। আচ্ছা, যেমন এমনকি নারী ট্রাইব্যুনালও যায়? ট্রাইব্যুনালের বিচারক জি। তিনি র্যাঙ্ক এন্ড স্ট্যাটাস অফ সেশন জাজ। ওকে স্যার। হ্যাঁ, জাজ অফ দ্য স্পেশাল মানে ট্রাইব্যুনাল তিনিও র্যাঙ্ক এন্ড স্ট্যাটাস অফ সেশন জাজ। স্যার এটা কোথায় বলা আছে রেফারেন্সটা? এই যে ধরেন আপনার যদি আপনি নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক দেখেন তাহলে সেকশন 25 আচ্ছা, মানে পার্টিকুলার লতে রেফার করা আছে। পার্টিকুলার লতে দেওয়া আছে। ওকে স্যার। আবার যদি আপনি স্পেশাল জাজের দেখেন, ওটা স্পেশাল ল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 এর সেকশন 3 তে দেখতে পাবেন যে কোর্টটাকে প্রিজাইড করবে। স্যার ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রভাবটা কি আমাদের টোটাল প্রসিডিং মানে ক্রিমিনাল সিস্টেমের উপর, অ্যাডমিনিস্ট্রেশনের উপর? এইটা হলো ওই শুধু দুর্নীতি সংক্রান্ত মামলাগুলো তারা করে থাকে। আচ্ছা। হ্যাঁ, দুদকের মামলাগুলো জি স্যার। এটা করেন। অনেক রায়ে বিনাশ্রম আর সশ্রম কারাদণ্ড লেখা। হ্যাঁ, এটা মানে কিভাবে বিনাশ্রম সশ্রম দেওয়া থাকে। এটা যেমন ধরেন 379 কথা যদি আমরা চিন্তা করি পেনাল কোডে, সেখানে বলা হয়েছে whoever commits theft shall be punished with imprisonment for a term not exceeding 3 years. হ্যাঁ, এই যে imprisonment of any description, imprisonment of any description, এখানে লেখা আছে যে যে কোনো বর্ণনার কারাদণ্ড for a term of 3 years। তাহলে এখানে আদালত সিম্পলও দিতে পারবে, রিগোরাস দিতে পারবে, আবার রিগোরাস দিতে পারবে, সিম্পলও দিতে পারবে, যেটা খুশি। আর যদি আইনে সুস্পষ্টভাবে বলে দেওয়া থাকে, যেমন আর্মস অ্যাক্ট 1878, কোনো ব্যক্তি যদি ইলিগালি পজেস করে অফ ফায়ার আর্মস, তাহলে 19 এতে যদি তিনি চার্জ হন এবং সেটা যদি প্রুভ হয়, তাহলে তার 10 ইয়ার্স রিগোরাস ইমপ্রিজনমেন্ট। আইনে সুস্পষ্টভাবে বলে দেওয়া থাকে যদি রিগোরাস ইমপ্রিজনমেন্ট, তাহলে সেখানে ইমপ্রিজনমেন্ট হবে। আর যদি আইনে বলে দেওয়া থাকে এনি ডেসক্রিপশন, তাহলে সেক্ষেত্রে দুটোই হওয়ার সম্ভাবনা আছে। আর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এটা অলওয়েজ রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। আমি একটি জিনিস দেখাচ্ছি আপনাদের। স্যার অনেক সময় যে সেকশনে নাই যদি ভুল করে তাহলে আপিলে তো আমরা এটা একটা রিলিফ পাবো। হ্যাঁ, বিরাট, এটা তো বিরাট বড় একটা পয়েন্ট অফ আপিলের। যদি সিম্পল থাকে বাট তিনি রিগোরাস দিয়েছেন, এটা তো ওই যে ফ্যাক্ট অ্যান্ড ল পয়েন্টস হিসেবে গণ্য হবে আপিলে। অনেক সময় সিভিয়ারিটি অফ পানিশমেন্টও ল পয়েন্টস বলে গণ্য হয়। সিভিয়ারিটি অফ পানিশমেন্ট। এই যে একটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদের, পিনাল কোডের সেকশন 60, আপনারা একটু দেখেন, শেয়ার করে দিয়েছি। এখানে বলা হয়েছে, এই যে শিরোনামটা দেখেন, সেন্টেন্স মে বি ইন সার্টেন কেসেস অফ ইমপ্রিজনমেন্ট wholly or partly irregulars or simple. In every case in which an offender is punishable with imprisonment which may be of either description. যেমন 379 আমরা দেখলাম আইদার ডেসক্রিপশন আছে পিনাল কোডে 384 এনি ডেসক্রিপশন আছে। এই আইদার ডেসক্রিপশন যদি থাকে বা এনি ডেসক্রিপশন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সিম্পল হতে পারে, রিগোরাস হতে পারে। It shall be competent to the court which sentences such offender to direct in the sentence that such imprisonment shall be wholly rigorous, পুরোটাই হবে, সশ্রম হতে পারে, or that such imprisonment shall be wholly simple,
শুধু পুরোটাই ইয়া হতে পারে, সিম্পল হতে পারে, অর আবার কমা দিয়ে দেখেন বলা আছে এনি পার্ট অফ সাচ ইমপ্রিজনমেন্ট শ্যাল বি রিগোরাস এন্ড দ্য রেস্ট সিম্পল। অর্থাৎ সিম্পল হতে পারে, রিগোরাস হতে পারে, মানে পার্টলি হতে পারে এটা। তবে যেখানে এনি ডেসক্রিপশন লেখা নাই সেক্ষেত্রে যদি আদালত মানে সিম্পল লেখা আছে সেখানে যদি রিগোরাস দেয়, অথবা রিগোরাস লেখা আছে সেখানে যদি সিম্পল দেয়, তাহলে ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ ইরর অফ ল, ইরর অফ ল বলে ট্রিট হবে। আর কার কোন প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে। জি, এটা হচ্ছে স্যার আপনি তো 5 প্রকারের শাস্তির কথা বললেন, এখন দেখি অনেক সময় কোর্টগুলো প্রবেশন হিসাবে শাস্তি দিয়ে থাকে, মানে এটা কি শাস্তির আওতায় পড়বে? প্রবেশনে না, যেটা প্রোবেশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960 এটা তো শাস্তি না, বরং এটা ছেড়ে দেওয়া, শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া। আচ্ছা শাস্তি না দিয়ে খালাস ছেড়ে দেওয়া শর্ত খালাস সাপেক্ষে, শর্ত সাপেক্ষে, কখনো শর্ত সাপেক্ষে করা হয়, কখনো পুরোটাই ছেড়ে দেওয়া হয়। সেকশন 4 বা সেকশন 5 অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স কি নামটা যেন বললাম, ভুলে গেলাম। Offenders of Probation Ordinance 1960, Offenders of Probation Order, probation, ধন্যবাদ। ভুলে গেছি। স্যার আমাদের যদি কোনো চাইল্ড এই যে জুভেনাইল যে ইয়াগুলো হয় স্যার, মানে অফেন্স গুলো হয়, হুম, এটা কি স্যার এই আইনের আওতায় ট্রাই হবে? না, ট্রাই হবে না, এই আইনের অনুযায়ী সুবিধা নিতে পারেন আপনি। আচ্ছা হ্যাঁ, অফেন্ডার্স অফ প্রবেশন মানে দেখি আইনটার নামটাই দেখিনি, ভুলে গেলাম। স্যার ট্রাই হবে কোন ম্যাটারে, চিলড্রেন অ্যাক্টের আন্ডারে? না, ট্রাই হবে চিলড্রেন অ্যাক্টের আন্ডারে, সুবিধাটা হবে ওই যে অফেন্ডার্স প্রবেশন অর্ডিন্যান্স। আচ্ছা স্যার, জি স্যার। সুবিধাটার জন্য তো প্রথম কন্ডিশন যে অফেন্স নট পানিশেবল উইথ মোর দ্যান 2 years, এটা হলো ফার্স্ট কন্ডিশন। স্যার স্যার কথাটা কি বললেন স্যার, বুঝতে পারি নাই স্যার। 2 বছরের অধিক সাজা না হয় এরকম অপরাধের আহ, ক্ষেত্রে আপনি এই নিবেদনটা জানাতে পারবেন বা পারবো। ম্যাজিস্ট্রেটকে আবেদন জানাতে পারবেন যে স্যার এটা প্রফেশনে দেওয়া যায় কিনা একটু চিন্তা করে দেখেন। স্যার আমি এই প্রশ্নটাই করছিলাম, সিএসপিসিতে এটা কি? হ্যাঁ, আইনটার নাম হলো প্রবেশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960। প্রবেশন অফ, হ্যাঁ, দ্য প্রবেশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960। লিখে দিবেন কি স্যার একটু? আপনি যে সকল অপরাধের 2 বছরের মানে বেশি সাজা নয়, অফেন্স নট পানিশেবল উইথ মোর দ্যান 2 years, সেক্ষেত্রে আপনি এই সুবিধার প্রবেশনের সুবিধাটা চাইতে পারেন বা আদালতকে অ্যাওয়্যার করাইতে পারেন। এটা সেকশন 4 এ বলা আছে, দ্য প্রবেশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960। আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখেন এটা, এই যে শেয়ার করে দিয়েছি।